নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাত লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। তোমাদের তো আগেই বলেছিলাম বৃহস্পতিবার বাড়িতে নিরামিষ রান্না হয়। তো কি রান্না করব, কাল থেকে অনেক ভাবনা চিন্তা করে দুটো নতুন ধরনের একটু ইউনিক রান্না বের করেছি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওতে। তবে তার আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা হতে তো অনেকটা সময় লাগবে। আর এদিকে দেখো কড়াতে প্রথমে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই 100 কি 150 গ্রাম মতো সোয়াবিন। সোয়াবিনটা ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি, তবে এতে কিন্তু কোনো রকম নুন আমি আপাতত দিইনি। আর সোয়াবিনটা নামিয়ে রেখে এদিকে প্রেসার কুকারটা দেখো বসিয়ে দিয়েছি। 4টে আলু মাঝামাঝি করে কেটে নিয়ে, মানে অর্ধেক করে নিয়ে আলুগুলো খোসা সমেতই দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। তবে খুব একটা বেশি করব না, 80 to 90% সেদ্ধ হলেই হবে। আর এদিকে সোয়াবিনগুলো বেশ কয়েকবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো তারপর তো ঠান্ডা হয়ে গেছে। আপাতত জলটা ভালো করে নিংড়ে সোয়াবিনগুলো এই যে দেখো এখানে তুলে নিচ্ছি আমি। তবে এর মধ্যে যেন একটুও জল না থাকে চেষ্টা করতে হবে ভালোভাবে জলটা নিংড়ে নেওয়ার জন্য। না হলে কিন্তু পরে সোয়াবিনগুলো যখন ভাজা হবে তখন কিন্তু কড়াইতে আটকে যাওয়ার চান্স থেকে যায়। তো রান্নাটা শুরু করার আগেই বলে নিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে নিতে পারো। আর যদি তুমি আজ আমার ভিডিওটা প্রথম দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর সোয়াবিনগুলো নিংড়ে নেওয়ার পর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়ে করব কিছু শুকনো মশলা ভাজা। নিয়েছি 5 ফোড়ন, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। তারপরে এটা শুকনো কড়াইতে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। বেশ ভালো করে এটাকে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। পরে আমরা এটা তুলে রেখে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু তেল। তো তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে একটু সামান্য পরিমাণ নুন আর সামান্য একটু হলুদ, খুব একটা বেশি না। তারপর ভালো করে তেলের সঙ্গে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে সোয়াবিনগুলো নিংড়ে ভালো করে তুলে রেখেছিলাম তো সেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো করে রেখেছি, বেশি হাই করবে না, তাহলে কিন্তু সোয়াবিনগুলো তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাওয়ারও চান্স থাকে। কারণ সোয়াবিন কিন্তু বেশিক্ষণ ধরে ভাজলে হবে না, সামান্য একটুই ভেজে নেব, যেহেতু নুন আর হলুদটা দেয়া আছে সেটা মোটামুটি সোয়াবিনের ভিতর চলে গেলেই হবে। তো দেখো লো ফ্লেমে রেখেই ভালো করে সোয়াবিনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো সোয়াবিনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর দেখো কড়াইতে আর লেগে যাচ্ছে না। তো এটা নামিয়ে রাখবো। রেখে এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, 80 to 90% সিদ্ধ করেছিলাম, সেই আলুগুলোকে আমি একটু একটা হাতা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। যাতে বেশি গুঁড়ো করব না বা বেশি মাখাও এটা করব না, যাতে বড় বড় দানা দানা থাকে সেই রকম ভাবেই আলুটাকে দেখো আমি একটা হাতা দিয়ে কেটে কেটে নিচ্ছি। তো আমরা আজকে তরকারিতে কিন্তু কোনো কাঁচা আলু ইউজ করব না, এই যে আলুটাকে সিদ্ধ করেছি অল্প একটু এই আলুগুলোকে তরকারিতেই ইউজ করব। তো এদিকে দেখো একটা মিক্সি বাটিতে 4 টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটা তোমরা অবশ্যই তোমাদের তরকারি পরিমাণ অনুযায়ী দিও। আর দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটোকে 4 ফালি করে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি রান্নাতে গুঁড়ো মশলা খুব একটা ইউজ করি না, তোমরা আগেও দেখেছো নিশ্চয়ই। কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো রান্নাতে দিতে হলে আমি চেষ্টা করি আগে থেকে ওটা জলের মধ্যে একটু গুলে রাখার। আমার মনে হয় এতে টেস্ট একটু বেশি ভালো হয়। আর তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে গ্যাসটা লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করছে, ততক্ষণ কিন্তু একটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তো তেল আমাদের মোটামুটি দেখো ছেড়ে গেছে। তারপরে যে গুঁড়ো মশলাটা আমরা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আবার তারপর বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব ভালো করে তেল ছাড়া পর্যন্ত। নিরামিষ বা আমিষ যে কোনো রান্নাই হোক না কেন, মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ এমনিতেই বেশি হয়ে যায়। তো তাই সব সময় চেষ্টা করি আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। একটু সময় লাগে অবশ্যই, কিন্তু তাতে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আর তারপরে দেখো মশলাটা আমার মোটামুটি কষিয়ে নেওয়ার পর যে সোয়াবিনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা সোয়াবিনের ভিতরে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে যে আলুগুলো ক্র্যাশ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম, খুব একটা বেশি মিহি করে কিন্তু আমি এগুলোকে গুঁড়ো করে নিইনি। আমি একটু বড় বড় দানা দানা রেখেছিলাম। তো এইভাবেই আমি তরকারির মধ্যে দেব, তাতে তরকারির গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হবে। আর কাঁচা আলু যেহেতু ইউজ করিনি, তরকারিটা হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। আলুটা দেওয়ার পরও ভালো করে মশলার সঙ্গে দেখো মাখিয়ে নিচ্ছি এখানে। এরপর একটু ঈষৎ উষ্ণ জল করে রেখেছিলাম সেটা এতে মিশিয়ে দিলাম। মিশিয়ে ভালো করে সয়াবিন আলু সমস্ত কিছু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। নিরামিষ দিনে কম বেশি সবার মাথাতেই রান্না নিয়ে একটা চিন্তা থাকে। তো এই রান্নাটা তোমরা অবশ্যই একদিন বাড়িতে করে দেখতে পারো। সয়াবিন তো আমরা বিভিন্ন রকমই খেয়ে থাকি, তবে এইভাবে একদিন রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সোয়াবিনটা যতক্ষণ ওদিকে হচ্ছে ততক্ষণ বেগুন আলু মশলাটার জন্য একটু রেডি হতে আরম্ভ করি। এখানে দেখো আলু আর বেগুন আমি কেটে নিয়েছি এই রকম ভাবে লম্বা লম্বা আর একটু সরু সরু করে। এগুলো কিন্তু ছোট ছোট করে কাটলে তরকারিটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো প্রথমেই আমি একটা এই যে বড় বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। আর তারপরে বেগুনগুলো আমি এই নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। নুন জলের মধ্যে বেগুন যদি ভিজিয়ে রাখা হয় রান্নার কিছুক্ষণ আগে বা 10-15 মিনিট আগে, তাহলে বেগুনের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যায়। এছাড়াও বেগুন কড়াইতে দেওয়ার পর তেলটা কম লাগে সেটা ভাজার জন্য। তো কিছুক্ষণ ওদিকে ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো সোয়াবিনের তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আলুগুলো যেটুকু কাঁচা ছিল সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার মোটামুটি ঘন হয়ে গেছে। যেহেতু আলুগুলো কাঁচা দিইনি, একটু সিদ্ধ করে ভেঙে দিয়েছিলাম, তো তার জন্য কিন্তু ঝোলটাও বেশ ঘন হয়েছে। এই যে দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। তরকারিটা তোমরা এমনি মাখো মাখো খেতে পারো, তবে আমি খুব একটা মাখা মাখা করবো না, একটু ঝোল রাখবো। আর তারপর এই যে এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। ভালো করে এটা পুরো তরকারিটার সঙ্গে মিশিয়ে দিলাম। আর গরম মশলা যেহেতু আগে আমি ভাজিনি, মানে গোটা গরম মশলা যেহেতু ভাজা মশলার মধ্যে ছিল না, তাই এই পর্যায়ে এসে একটু গরম মশলার গুঁড়ো এর সঙ্গে অ্যাড করব। কারণ তোমাদের আগেই বলেছিলাম নিরামিষ যে কোনো খাবারে একটু গরম মশলা ঘি দিলে ভালোই লাগে। তবে ঘিটা আমি আজকে দিলাম না, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, তাতে খেতে ভালোই হবে আরও। আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরেও দেখো ভালো করে তরকারিটা মিশিয়ে নিলাম। আর এর মধ্যেই দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো চলো এটা তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনালি এটা কিরকম দেখতে হয়েছে। তো এই যে আমার নিরামিষ সোয়াবিনের রেসিপি একদম তৈরি, দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তো চলো এবার বেগুন আলু মশলাটা আরম্ভ করি। প্রথমেই দেখো শুকনো কড়ার মধ্যে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন জিরে নিয়েছি, 1 টিস্পুন ধনে নিয়েছি, 1 টিস্পুন মৌরি নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি। নিয়ে এই যে শুকনো খোলায় ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো
তো ভাজা মশলাটা তুলে রেখে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে এদিকে মিক্সির বাটিতে 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু বেটে নেব, তবে খুব একটা মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে। আর এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম কালো জিরে একটু ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু আমি খুব একটা মিহি করে করিনি, একটু দানা দানা রয়ে গেছে, তাতেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এটা। আর তারপরে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। নিয়ে যে সরু সরু আলুগুলো কেটে রেখেছিলাম সেটা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালো করে ওই মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে ভেজে নেব আমরা কিছুক্ষণ ধরে। আলুগুলো যতক্ষণ না লাল লাল করা হচ্ছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। তো এই যে দেখো আলুগুলো কিন্তু আমার লাল রং ধরে গেছে, মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা ছিল এতক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কেটে রাখা বেগুন সেগুলো। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন। তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, যাতে বেগুনগুলোতে তাড়াতাড়ি রং চলে আসে। কারণ লো ফ্লেমে রাখলে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পরে আলুগুলো শক্ত রয়ে যাবে, বেগুনটা নরম হয়ে গেলে রান্নাটা করতে একটু অসুবিধা হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই যে চাপা দিয়ে রেখে দিয়েছি। এই তরকারিটাতে কোনো রকম জল ইউজ করব না, এর ভিতরে যে ভেপারটা তৈরি হবে তাই দিয়েই কিন্তু ভিতরের সবজিগুলো সিদ্ধ হবে। বাইরে থেকে কোনো রকম জল আমি এই তরকারির মধ্যে দেব না। তো কিছুক্ষণ পর আরেকবার ঢাকাটা খুলে এটাকে একটু নাড়িয়ে নেব, যাতে মশলাটা নিচে না ধরে যায়, কারণ যেহেতু জল নেই কিছুক্ষণ অন্তর একটু নাড়িয়ে দিতে হবে। তো দেখো ভালোভাবে আলু বেগুন সবকিছু আমি ভালো করে এখানে একবার নাড়িয়ে নিচ্ছি। আর আলু বেগুন দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ রাখলেই সবকটাই ভালোভাবে রান্না হয়ে যাবে। তো আবার কিছুক্ষণ পর এই যে ঢাকাটা খুলে আবার একবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু মাঝে মাঝে এইভাবে ঢাকাটা খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই পর্যায়ে যে ভাজা মশলাগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গোটা আমার কাছে ছিল না, নাহলে সেটাও ভেজে রোস্ট করে দেয়া যায়। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কাটা ছিল সেটা। ভালো করে এবার মশলা টমেটো সব একসঙ্গে মিশিয়ে দিতে হবে। ওই যে বললাম বাইরে থেকে কোনো রকম জল কিন্তু দেওয়া চলবে না। এই যে টমেটোটা দেয়া হলো, টমেটো থেকেও কিছুটা জল বের হবে, তাতেই কিন্তু আলু আর বেগুন বাকি যেটুকু আছে সেটুকু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার একবার ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এর ফাইনাল লুক। তো এই যে দেখো আমার মশলা বেগুন মোটামুটি রেডি হয়ে গেছে। আলু বেগুন টমেটো সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বাইরে থেকে কিন্তু কোনো রকম জল দেয়া হয়নি। আর এটা এরকম মাখা মাখা খেতেই ভালো লাগে, ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা খুব ভালো লাগে। এদিকে দেখো আলুগুলো এই যে কেটে দেখালাম, আলুটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো আগেই সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। শীতকালের রান্না যেহেতু ধনেপাতা তো মাস্ট। তো ভালো করে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আর একবার এটাকে খুন্তি দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নেব, না হলে কিন্তু বেগুন বা আলু সবকিছু ঘেঁটে যেতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু তরকারিটা দেখতে মোটেই ভালো লাগবে না। তো মিশিয়ে নিয়ে এই যে দেখো আমার কিন্তু মশলা বেগুন রেডি হয়ে গেছে। তো আজকের নিরামিষ দিনে দুটো ভিন্ন রকমের আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি দু রকমের রান্নাই তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।